জয় হিন্দ স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 10 এর যে অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন যে পার্ট রয়েছে। দেখো, জৈব রসায়নের টোটাল 6খানা পার্ট রয়েছে 8.1 থেকে নিয়ে 8.6 পর্যন্ত। বোঝা গেল? তাহলে স্যার, যে ভৌতবিজ্ঞান বইটা রয়েছে আমাদের মাধ্যমিকে, সেই ভৌতবিজ্ঞান বইয়ের আসলে দুটো পার্ট করেছে, তাই না? ভৌত বিজ্ঞান বইটিকে দুটি ভাগে ভাগ করেছে, একটা পদার্থবিদ্যা আর একটা রসায়ন বিদ্যা। তাহলে আমরা আজকে থেকে যে পার্টগুলি দেখবো সেগুলো কি নিয়ে দেখবো? এই রসায়ন বিদ্যা অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা দেখব। বোঝা গেল? তার মধ্যে যে ফার্স্ট পার্ট রয়েছে সেটা কি রয়েছে? 8.1। তাহলে আজকে আমাদের প্রথম টপিক কি হবে? এই 8.1 এর ব্যাপারে। দেখো, প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারের বিষয় জানতে গেলে তোমাকে যেটা জানতে হবে সেটা কি? সেটা হলো পরমাণু। সেটা কি? অণু। তোমাকে বুঝতে হবে যে অণু এবং পরমাণু কাকে বলে। দেখো, যদি আমি তোমাদেরকে ডিটেইলসে ধরে নিতে চাই বা তোমাদেরকে যদি আমি ডিটেইলসে বলি, তাহলে দেখো, অণু এবং পরমাণুর বিষয়ে তোমাকে বুঝতে হবে কিভাবে। ধরে নাও এই যে মার্কার দুটো রয়েছে, এই ব্ল্যাক মার্কারটা কি কি দিয়ে তৈরি হয়েছে? প্লাস্টিক, কিছু তুলো, ইঙ্ক, এসব দিয়ে তৈরি হয়েছে। তাহলে এটা কি? অনেক কিছুর মিশ্রণ। কি হচ্ছে? অনেক কিছুর মিশ্রণ। মিশ্রণ হওয়ার জন্য আমরা বলবো এটাকে কি? একটা অণু। বুঝে গেল? এখান থেকে যখন ভেঙে ভেঙে প্লাস্টিকটাকে আলাদা করে দেবো, আমি তুলাটাকে আলাদা করে দেবো, এগুলো সব কি হয়ে যাবে? পরমাণু হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তারপরে দেখো, তার মানে কি? একটা অণু যে রয়েছে, এই অণুটা কি পদার্থ? মৌলিক না যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ, মানে মিশ্রণ রয়েছে। দেখো, মিশ্রণ যখন থাকবে তখন আমরা কি বলবো? যৌগিক পদার্থ। যদি আমরা এই মার্কারটাকে ভাগ করি, আমরা তিনটা সেপারেট পেয়ে যাবো। তুলো পেয়ে যাচ্ছি, প্লাস্টিক পেয়ে যাচ্ছি, আর কালি বা ইঙ্ক পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল পদার্থ তাকে আমরা কি বলবো? পরমাণু। তাহলে এই প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা যে নাম রয়েছে বা পার্ট রয়েছে তাকে কি বলবো আমরা? পরমাণু। তাহলে পরমাণুটা কি পদার্থ? একটা পরমাণু হলো মৌলিক পদার্থ। বুঝতে পারছো কি বললাম? পরমাণু কি মৌলিক, আর অণুটা কি? তাহলে অণু হলো যৌগিক। তার মানে অণুকে ভেঙে আমরা কি পাবো? পরমাণু। বোঝা গেল? পরমাণু হলো কোন মৌলের স্বকীয় ধর্ম, মানে নিজস্ব ধর্ম, কিন্তু অণু কিন্তু কোন স্বকীয় ধর্ম না, অণু কি? মিশ্রণ। অণুটা কি? একটা মিশ্রণ। তাহলে এইবার আমরা দেখব যে পরমাণু এবং অণুর যে কনসেপ্ট রয়েছে, পরমাণু যোগ হয়ে হয়ে কি তৈরি করে? অণু তৈরি করে। ক্লিয়ার? তাহলে আমরা এইবার যে চ্যাপ্টারটা পড়বো 8.1, সেই চ্যাপ্টারে আমাদের বিশেষত বুঝতে হবে এই মৌলিক পদার্থগুলি নিয়ে, মানে এই যে পরমাণুগুলোকে নিয়ে আমরা বুঝবো। ক্লিয়ার? তাহলে এই পরমাণুর ইংলিশ নাম হচ্ছে অ্যাটম। ওকে? আর অণুর ইংলিশ নাম কি? মলিকিউলস। ওকে? তাহলে আমরা কি বুঝবো? এই অ্যাটমটাকে নিয়ে বুঝবো। তাহলে একে বলবো আমরা অ্যাটমিক স্ট্রাকচার, তার মানে পরমাণুর গঠন। ওকে? তো প্রথমত আমাদেরকে বিজ্ঞানী মেন্ডেলিভ কি দিয়েছিল? কিছু পরমাণু নিয়ে তিনি গবেষণা করেন এবং গবেষণা করে পরমাণুগুলিকে একটা সিরিজ বরাবর, আমরা বলবো যে কিছু পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর সাজালেন। কে সাজালেন? বিজ্ঞানী মেন্ডেলিভ। এবার দেখো, তিনি কি করলেন? তিনি বললেন যে দেখো, টোটাল 7টা পর্যায় রয়েছে, 8টি শ্রেণী রয়েছে। তাহলে স্যার পর্যায়টা কি? এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে আসছি আমরা, সেটাকে আমরা কি বলবো? 1 2 3 4 5 6 7। কটা পর্যায় রয়েছে? টোটাল 7টি পর্যায় রয়েছে। ওকে? আর বললো টোটাল যে পর্যায় এবং শ্রেণী রয়েছে 7টি পর্যায় বললে 8টা কি বললো? শ্রেণী বললো। তাহলে এইবার দেখো, বিজ্ঞানী মেন্ডেলিভ তো বললো, কিন্তু সেই ক্ষেত্রে মেন্ডেলিভ কি যেই অর্ডারে সাজিয়েছিল সেখানে কৃত্রিম মৌলগুলি ছিল না এবং কিছু ত্রুটিও দেখা দিয়েছিল। তার জন্য আমরা কি করলাম? সেই মেন্ডেলিভের পর্যায় সারণীকে মডিফাই করলাম। মডিফাই করার পরে আমরা কি বললাম? যে হ্যাঁ, মডার্ন পিরিয়ডিক টেবল অথবা আধুনিক পর্যায় সারণী। বোঝা গেল? এইবার আধুনিক পর্যায় সারণীতে কি হলো? টোটাল যে পর্যায় চলে আসলো সেটা আসলো 18টা পর্যায়। শ্রেণী কটা আসলো? শ্রেণী আসলো 7টা।
ক্লিয়ার? আচ্ছা, মেন্ডেলিফের ক্ষেত্রে আমরা দেখলাম যে মেন্ডেলিফ বললেন যে 7টি পর্যায় রয়েছে। কটি পর্যায় রয়েছে? 7টি পর্যায়। এবং শ্রেণী কটা রয়েছে? 8টি শ্রেণী রয়েছে। কে বললো? বিজ্ঞানী মেন্ডেলিফ। ওকে, 7টি পর্যায়। পর্যায়ের ইংলিশ যদি আমরা দেখি আমরা পেয়ে যাব পিরিয়ড। এবং বললো 8টি শ্রেণী রয়েছে। শ্রেণীর ইংলিশ যদি আমরা দেখি কি পাবো? মেন্ডেলিফ। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম? আমরা স্ট্রাকচারটাকে চেঞ্জ করলাম। স্ট্রাকচারটা যখন আমরা চেঞ্জ করলাম আমরা তাকে বলবো মডার্ন পিরিয়ডিক টেবল অথবা আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে এই যে স্ট্রাকচারটা যে ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আধুনিক পর্যায় সারণীটা কি রূপে ছিল আমি তোমাদেরকে বোর্ডে এখানে দেখাচ্ছি, দেখো। সেই ক্ষেত্রে যে পর্যায় আসলো সেই পর্যায় তো আমাদের টোটাল হয়ে গেল কটা? 18টা। তাহলে এই পর্যায়গুলোকে কি করে রাখা হলো? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 and last 18 হলো। এইবার এদের মধ্যে কি করলো? স্প্লিট দিল। কেমন করে? এটাকে বললো 1A, তারপর 2A, তারপরে 3A, দেন 4A, 5A, 6A, 7A। এইবার 7 এর পরে যে 8 9 10 আছে এইটাকে দিল 8, তিনটাকে কি দিল? 8। তারপরে কি আসবে? বুঝতেই পারছো? 1B, 2B, 3B, 4B, 5B, 6B, 7B and last 8B। তাহলে এবার দেখো মেন্ডেলিফটাকে মডিফাই করলো কি করে? 8টাই রাখলো, A আর B তে ভাঙলো এবং মাঝখানে 3টা অ্যাড করলো। এই পাশ থেকে আসলো 8, এই পাশ থেকে গেল 8 পাচ্ছি, কিন্তু সর্বমোট কি হয়ে গেল? 18টি দাঁড়িয়ে গেল। এবং যদি আমরা শ্রেণীর দিকে আসি 7টা পাবো, 1 2 3 4 5 6। ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরো ডিটেইলসে বুঝিয়ে দেব। এইবার আসি আমরা। এইবার বিজ্ঞানীরা কি করলেন? কিছু ইউরেনিয়ামের মৌল তারা তৈরি করলো ল্যাবরেটরিতে। তৈরি করে বললো যে না, এখন পরিবেশে যত রকম মৌল পাওয়া যাবে তার সংখ্যা হলো 118টা। কটা বললো? 118টা। ওকে, 118টা পাওয়া যাবে। তাহলে এবার তারা কি করলো? কিছু অর্ডারে সাজালো। কিছু কি করলো? অর্ডারে সাজালো। দেখো এই যে ভার্টিক্যাল যেটা রয়েছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর তাকে আমরা কি বলবো? পর্যায়। এবং এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকে তাকে আমরা কি বলবো? শ্রেণী। এগুলো কিন্তু ভুল হবে না। পর্যায়কে আমরা ইংলিশে কি বলবো? পিরিয়ড। শ্রেণীকে আমরা ইংলিশে কি বলবো? ক্লাস। অনেক স্টুডেন্ট বারবার ভুলে যায়। দেখো তুমি যখন স্কুলের রুটিন লেখো কি লেখো? প্রথমে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, পরপর তুমি কি অর্ডার দিচ্ছ। তাহলে দেখো এইটা কি? পিরিয়ড। ফার্স্ট পিরিয়ড কি? বাংলা, সেকেন্ড পিরিয়ড কি? অঙ্ক, থার্ড পিরিয়ড কি? ইংলিশ। তাহলে এই যে অর্ডার দিচ্ছ দেখো, এই অর্ডারকে আমরা কি বলবো? পিরিয়ড। আমরা রুটিন লিখি যে বাংলা, ইতিহাস, ভূগোল, তাহলে এই যে অর্ডার আসছে সেটাকে আমরা কি বলবো? পিরিয়ড। সোমবারে কি ক্লাস বা সোমবারে কি সাবজেক্ট রয়েছে আমরা বলি না ক্লাস 2 এর ক্লাস, ক্লাস 3 এর ক্লাস। যে রুটিনটা দেওয়া হয় 1 এর ক্লাস, 2 এর ক্লাস, 3 ক্লাস, 4 ক্লাস, 5 6 এন্ড লাস্ট 7 ক্লাস। তাহলে এটাকে আমরা কি বলবো? এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি বলবো? ক্লাস। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝে গেছো যে পিরিয়ড কোনটা এবং ক্লাস কোনটা, পর্যায় কোনটা এবং শ্রেণী কোনটা। তাহলে আমরা এবার স্টার্ট করছি যে প্রথম যে আমাদের কাছে মৌল রয়েছে সেটাকে আমরা কি দেখলাম? হাইড্রোজেন। ওকে, এবং এই হাইড্রোজেন নিয়ে আমরা পরে পড়বো যে কেন হাইড্রোজেনকে 1A তেও রাখা হয় এবং এই 7B তেও আমরা রাখতে পারি। আমরা পরে এটা দেখবো, বুঝবে এবার? হ্যাঁ স্যার, হাইড্রোজেনকে 1 নম্বরে রাখলাম কেন? স্যার হাইড্রোজেন যখন 1 নম্বরে আছে স্যার, হিলিয়াম তখন কি হলো? ওই পাশ থেকে এই দিকে 8B তে চলে এলো, তার মানে 8 নম্বরে আসলো। স্যার হাইড্রোজেনকে আপনি 1 নম্বরে রাখলেন আর হিলিয়ামকে আপনি
8b তে কেন রাখলেন? প্রথমে তোমাদেরকে মিনিমাম কম করে হলো 20টা পরমাণুর পরপর নাম জানতে হবে। অ্যাটমিক স্ট্রাকচার যে প্রথমে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, পরপর তোমাদেরকে 20টা নাম মনে রাখতে হবে এবং তাদের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন যে কনফিগারেশন রয়েছে কি করে ভাঙে তোমাদেরকে সেটা জানতে হবে। আমি তোমাদের জন্য প্রথম 10টা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। দেখো আমি এই জায়গাটাকে এখন কিছুটা সময়ের জন্য ইউজ করব, তারপরে আমি এই জায়গাটা স্ট্রাকচারটা যে মডার্ন পিরিয়ডিক টেবিল আছে এটা আমি লিখছি। এবার দেখো যদি আমরা ধরি হাইড্রোজেন, স্যার হাইড্রোজেন কত নম্বরে? 1 নম্বরে। স্যার হাইড্রোজেনকে যদি আমি কোনো কক্ষ ওর ইলেকট্রন সংখ্যাকে যদি কক্ষপথে ভাঙি, মাঝখানে কি লিখলাম? হাইড্রোজেন। স্যার 1 নম্বরে আছে, ইলেকট্রন একটাই আছে, এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, শেষ। স্যার 2 নম্বরে কে যাবে? স্যার হিলিয়াম যাবে। স্যার হিলিয়ামের কটা ইলেকট্রন রয়েছে? স্যার 2টো ইলেকট্রন রয়েছে। তাহলে আমি এরকম গোল দিয়ে হিলিয়াম দিয়ে দিলাম আর কক্ষপথে 2টা হিলিয়ামের ইলেকট্রন দিয়ে দিলাম, শেষ। স্যার ইলেকট্রন তো বুঝলাম, স্যার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনটা কি আমরা জানি না। চলো বেসিক বলে দিচ্ছি। একটা পরমাণুর ভেতর, ভালো করে শুনবে, একটা পরমাণুর ভেতরে কি কি থাকে? একটা পরমাণুর কেন্দ্রকে বলা হয় ফিজিক্যাল সায়েন্স এর নিউক্লিয়াস। কেন বললাম ফিজিক্যাল সায়েন্স এর নিউক্লিয়াস? আশা করি বুঝতে পারছো তোমরা, কারণ জীবন বিজ্ঞানেও একটা কি আছে? নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কে থাকবে? প্রোটন আর নিউট্রন। কে থাকবে? প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে। এইবার দেখো যতগুলা ইলেকট্রন বাইরে থাকবে, 2টা ইলেকট্রন যদি বাইরে থাকে, 2টা প্রোটনও বাইরেই আছে। ভালো করে শুনবে, 2টা ইলেকট্রন যদি বাইরে থাকে, নিউক্লিয়াসের মধ্যে 2টা প্রোটনই থাকবে, তার মানে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা কি হবে? 1 হবে। বুঝতে পারছো? ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি হবে? সেম থাকবে। ডান। তাহলে স্যার 2টা যদি হিলিয়াম হয়, হিলিয়াম এর যে ইলেকট্রন সংখ্যা আমরা কি করলাম? অরবিটাল মানে কক্ষপথে 2টা দিয়ে দিলাম। স্যার 3 নম্বরে কে আছে? লিথিয়াম। স্যার লিথিয়ামকে যখন ভাঙবো আমরা, তখন স্যার 3 তো না, আমরা কি করলাম? ইলেকট্রন দিয়ে দিলাম। স্যার প্রথম কক্ষপথে 3টা ইলেকট্রন দিতে পারবো না। কেন পারবো না 3টা ইলেকট্রন দিতে? তার জন্য তো আমাকে কক্ষপথের মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা শিখতে হবে। দেখো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। ওকে, প্রথম কক্ষপথের নাম কে, তারপর এল, তারপর এম, তারপর এন, তারপর ও, তারপর পি, কক্ষপথের নাম। কক্ষপথে ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2 × n²। কি বললাম? 2 × n²। স্যার nটা কি? n হলো কক্ষপথের সংখ্যা, কে 1 নম্বরে আছে, তাহলে কি লিখবো আমরা? 2 × 1²। 1 একে 1, 2 × 1 করলে 2। তারপরে কক্ষপথে 2 × 2², 2 2 যা 4, 2 × 4 করব, তাহলে 4 2 যা 8। বোঝা গেল কি বললাম? 3 নম্বর কক্ষপথে কি হবে? 2 × 3², তাহলে কি লিখবো আমরা? 2 × n এর জায়গায় 3 নম্বর। দেখো না বুঝলে আবার বলে দিচ্ছি। কে 1 নম্বর কক্ষপথ, এল 2 নম্বর কক্ষপথ, এম 3 নম্বর, এন 4 নম্বর, তাহলে 2 × 3², 3 3 কে 9, 9 আর 2 গুণ করলে ঠিক। তারপর 2 × n এর ভ্যালু কত? 4, কি লিখবো? 2 × 4², 4 4 যা 16, 2 × 16 করলে 32। তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন নিতে পারবে? 2টা। 2টার বেশি প্রথম কক্ষপথ ইলেকট্রন নিতে পারবে না। তাহলে প্রথম কক্ষপথে 2টা দিলাম। স্যার এর তো 3 নম্বরে রয়েছে, তাহলে আরেকটা কক্ষপথ বাড়িয়ে দিলাম, এখানে আরেকটা কক্ষপথে আমি ইলেকট্রন একটা অ্যাড করে দিলাম। বোঝা গেল? কারণ দ্বিতীয় কক্ষপথের ক্যাপাসিটি টোটাল কয়টা? 8টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথের ক্যাপাসিটি যদি ইলেকট্রন সংখ্যা 8 হয়, তাহলে আমি সেকেন্ড অরবিটাল অর্থাৎ কক্ষপথের মোট 8টা ইলেকট্রন বেশি থেকে বেশি হলেও দিতে পারবো। চলো এবার 4 নম্বরে কি আসলো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম।
4 নম্বরে। তাহলে বেরিলিয়ামটা যদি আমি লিখি, মাঝখানে বেরিলিয়াম দিলাম, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে টোটাল কয়টা যাবে? 4টা, 2টো ইলেকট্রন চলে গেল, আর কটা ইলেকট্রন থাকলো? আরো 2টা ইলেকট্রন থাকলো, 4টা ইলেকট্রন চলে গেল। এইরকম করতে করতে প্রথম কক্ষপথে 2টা, লাস্ট কক্ষপথে ম্যাক্সিমাম 8, 2 আর 8 10। বোঝা গেল কি বললাম? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। দেখো 5 নম্বরে কে যাবে? বোরন। 6 নম্বরে কার্বন, 7 নম্বরে নাইট্রোজেন, 8 নম্বরে অক্সিজেন, 9 নম্বরে আমরা কাকে পেয়ে যাব? ফ্লোরিন, এবং 10 নম্বরে পেয়ে যাব নিয়ন, 11 নম্বরে কাকে আমরা পেয়ে যাব? সোডিয়াম। এবার 10 আর 11টা তোমাকে বুঝিয়ে দেব আমি, কেন ভালো করে দেখবে। 10 নম্বরে কাকে রাখলাম আমরা? নিয়নকে। 10 কে লিখবো প্রথম অরবিটালে 2টা ইলেকট্রন সবথেকে বেশি, তারপরে 8টা ইলেকট্রন। তা 10 কে লিখতেই পারি 2 যোগ 8। তাহলে নিয়ন কি হলো? প্রথম অরবিটালে 2টা ইলেকট্রন, তারপরে অরবিটাল বললো আমার, দেখো ক্ষমতা কিন্তু 8টাই, আমি আমার কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন রাখতে পারবো। শেষ। সোডিয়াম বললো আমার তো টোটাল 11 নম্বরে আছি আমি, আমাকে প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে আমি কটা নিতে পারবো? 8টা। তাহলে আমার আরো একটা কক্ষপথ কি হয়ে যাবে? বেড়ে যাবে। 2 8 আর 1 11। বোঝা গেল কি বললাম? তাহলে সোডিয়ামের 3 নাম্বার কক্ষপথ দিয়ে ওটাতে একটা ইলেকট্রন কি করতে হবে? চড়াতে হবে। ক্লিয়ার? এইবার আসছি আমরা 1 নম্বরে হাইড্রোজেন ছিল। ক্লিয়ার? তারপরে আমরা কি করব? এইখানে 2 নাম্বার লিখবো না, এইটা কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে দিলাম। 1 নম্বরে যদি হাইড্রোজেন হয়, এইখানে যাবে কে? হিলিয়াম। তারপরে আমরা যাব 1 2, এইবার 3 আসলো কে? লিথিয়াম। তারপর বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম। এইভাবে আমাদের কি হবে? পুরো স্ট্রাকচারটা চলে যাবে। ওকে? তারপরে আমরা এখানটা দেওয়ার পরে চলে আসবো ডিরেক্টলি 1b তে। 1 যে আমাদের 3b রয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তাহলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটাতে আমাদের কাজে লাগবে। বেরিলিয়াম থেকে আমরা এবার নিব, বেরিলিয়াম, বোরন, হয়ে গেল ফ্লোরিন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। দুবার হয়ে গেল না বোরনটা, এর জন্যই তো বেরিলিয়ামটা দুবার হয়ে গেছিল। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক আছে? ঠিক আছে? এইবার তাহলে এই পার্টটা বুঝে দিচ্ছি আমি। টোটাল ওখানে কটা লিখে নিলাম? আমাদের চলে গেল টোটাল যে আছে, প্রথমে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টাকে আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখো আমরা যদি আর্গনের পরে নেই তাকে নেব পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম। যদি আমরা লিখতে চাই এখানে লিখবো পটাশিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে? এবার আমরা স্টাডি করবো যে স্যার কেন এইভাবে রাখা হলো এবং এর লাভটা কি হবে। দেখো প্রথমে আমরা দেখব স্যার কটা পর্যায়? 18টা পর্যায়। স্যার কটা শ্রেণী? 7টা শ্রেণী। ক্লিয়ার? 18টা পর্যায় 7টা শ্রেণীর মধ্যে স্যার প্রথমে রাখলাম হাইড্রোজেনকে 1a তে। তাহলে আমরা এবারে হাইড্রোজেনের ক্যারেক্টারটা পড়ি। এবার টোটাল কতগুলি অ্যাটম রয়েছে? 118টা। এখানে আমি রাখবো অলমোস্ট, কিন্তু আগে বুঝবো আমরা যে পার আইডিয়া হিসেবে কি। প্রথমে কাকে রাখলাম? 1a তে। কাকে? হাইড্রোজেন। স্যার বললো হাইড্রোজেনকে 1a তে রাখা যায় এবং 7b তেও রাখা যায়। কেন? বললো হাইড্রোজেনকে নাম্বার 1 পয়েন্ট দুষ্টু মৌল বলা হয়, তার কারণ হাইড্রোজেন 1a যে রয়েছে সেক্ষেত্রে ক্ষার ধাতুর মতো আচরণ করে এবং 7b ধাতুর মতো কি করতে পারে? আচরণ করতে পারে। ভালো করে বুঝবে হ্যাঁ কি বলতেছি আমি।
হাইড্রোজেন 1A তে 1A তে যত ক্ষার ধাতু রয়েছে, 1A তে যতগুলি কি রয়েছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম রয়েছে, যতগুলি অধাতু রয়েছে, এরা কি করে, এই যে ক্ষার ধাতুগুলি অধাতুর সঙ্গে রিঅ্যাকশন করতে পারে, বিক্রিয়া করতে পারে, এবং এরা এই 1A এর মতো যত মলিকিউলস পাওয়া, অ্যাটম পাওয়া, তার মতো বিহেভিয়ার করে। হাইড্রোজেন সিমিলারলি ধাতুর সঙ্গেও বিক্রিয়া করতে পারে। মানে হাইড্রোজেন অ্যাকচুয়ালি কি গ্যাস এবং ধাতুর মিশ্রণ, মানে মিশ্রণ তো নয়, হাইড্রোজেনকে আমরা গ্যাস রূপেও পেতে পারি এবং ধাতু রূপেও পেতে পারি। তো হাইড্রোজেন 7B তে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকবে, এদের মতো কি করে বিহেভিয়ার প্রকাশ করে। তার জন্য আমরা হাইড্রোজেনকে 1A তেও রাখতে পারি, 7B তেও রাখতে পারি, আর তার জন্য হাইড্রোজেনকে কি বলা হয়, দুষ্টু মৌল। ক্লিয়ার? হাইড্রোজেনের পরে দুষ্টু মৌলের পরে আমরা যদি আসি, চলে আসবো ডিরেক্টলি 18, অর্থাৎ 8B তে কে রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন এবং রেডন। এই যে নামগুলি বললাম, এরা হচ্ছে নোবেল গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল। স্যার তাহলে আমরা কি বুঝলাম, প্রথমে কাকে পড়লাম, হাইড্রোজেন, তারপরে নোবেল গ্যাস। স্যার নোবেল গ্যাস মানে, নোবেল গ্যাস অর্থাৎ যেই সকল, ভালো করে শুনবে, যেই সকল অ্যাটম এর বা পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষপথ ফুলফিল আছে, তার মানে সেই কক্ষপথে আর কোনো ইলেকট্রন ঢুকবেও না, ওই কক্ষপথ থেকে ইলেকট্রন বেরো হবে না। ক্লিয়ার? যেমন স্যার হিলিয়াম কত নম্বরে, 2। স্যার আমি হিলিয়ামকে কি করব, দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে প্রথম অরবিটাল মানে কক্ষপথ কটা ইলেকট্রন নিতে পারে, দুটা। তারপরেরটা তাহলে নিতে পারে কটা, 10টা। তাহলে দেখো নিয়ন কত নম্বরে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম অরবিটাল দুটা, তারপরে অরবিটালে কটা ইলেকট্রন দিব, 8টা। তাহলে আর্গন কত, 18। প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে আবার কটা, 8টা। এবার দেখো তুমি প্রশ্ন করবে, স্যার আপনি তো বললেন যে 2 2n² রূপে যায়, 2 8 18, ওই জিনিসটা কি করে অরবিটাল সাব অরবিটালে ভেঙে যায় সেটা আমরা পরে পড়বো ক্লাস 11। দেখো যেই খানটাতে তোমাকে যতটুকু পড়া উচিত ততটুকু পড়ে রাখো, তোমার বেনিফিট এটা, ঠিক আছে? তাহলে ভুল হবে না জিনিসগুলো। ক্লাস 10 এর পার্সপেক্টিভের দিক থেকে তোমাকে 2 8 8 8 করেই ভেঙে নিতে হবে। আচ্ছা, নোবেল গ্যাসের পরে যদি আমরা প্রথমে আসি, ফার্স্টে প্রথমে আমরা কি করব, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি করব আমরা, প্রথমে ক্ষার ধাতু। এই যে হিলিয়াম, ক্ষার ধাতু করব ফার্স্টে আমরা, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজনিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, রুবিডিয়াম, সিজনিয়াম এবং ফ্রান্সিয়াম। এই যে ধাতুগুলি রয়েছে, এই ধাতুগুলিকে আমরা কি ধাতু বলবো, ক্ষার ধাতু। ক্ষার ধাতুর পরে যে রয়েছে দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে না, এই যে সিরিজটা আছে, বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ঠিক আছে, স্ট্রনসিয়াম এন্ড লাস্ট হচ্ছে রেডিয়াম, ঠিক আছে। এই যে সিরিজটা আছে, এই সিরিজটাকে আমরা কি বলবো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তোমরা তোমাদের যদি বই ফলো করো বা যে কোনো জায়গা থেকে দেখবে, এই কালারটাকে যদি লাল দিয়ে দেয়, এই কালারটাকে সবুজ দিয়ে দেবে, কালারটা কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, বোঝার জন্য যে ওই যে ফার্স্ট যে পর্যায় ক্ষার ধাতু, সেকেন্ড পর্যায় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, মিডিয়াম, রেডিয়াম। আচ্ছা, তারপরে 1 2 হাইড্রোজেন হয়ে গেল, 3 পেলাম আমরা হ্যালোজেন। এবার আসবো আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। স্যার তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন যে রয়েছে, এরা কি, এরা হলো কি হ্যালোজেন মৌল। কি মৌল এরা, হ্যালোজেন মৌল। দেখো এবার স্যার হ্যালোজেন মৌল, ভালো করে দেখো, এই যে হ্যালোজেন মৌল রয়েছে এবং ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদের মধ্যে পার্থক্যটা কি? স্যার যদি আমি এদের ফ্লোরিনে যদি দেখি, স্যার কত নম্বরে ফ্লোরিন, 9, প্রথমে 2টা, তারপরে 7টা। স্যার ক্লোরিন কত নম্বরে, 17, প্রথমে 2, তারপরে 8, তারপরে আবার দেখো 7। ঠিক আছে স্যার, ঠিকঠাক। স্যার হাইড্রোজেনের 1, স্যার লিথিয়ামের 3 নম্বরে আছে 1, হিলিয়াম 2, লিথিয়াম 3। স্যার প্রথমে 2টা, তারপরে 1টা। স্যার সোডিয়াম কত নম্বরে আছে, সোডিয়াম হচ্ছে 11 নম্বরে, তাহলে প্রথমে 2টা দিব, তারপরে 8টা দিব, তারপরে আবার 1টা। তাহলে এবার ভালো করে তুমি দেখো, তুমি দেখবে
যে ফার্স্ট পর্যায়ে যতগুলো অ্যাটম রয়েছে সবার লাস্ট কক্ষপথে একটা করে ইলেকট্রন, কিন্তু এখানে কক্ষপথ একটা ছিল, এখানে কক্ষপথ দুটা, এখানে কক্ষপথ তিনটা। আমি তোমাকে কক্ষপথের নাম্বারটা বাড়িয়ে দিচ্ছি, দেখো হলো, তারপরে কক্ষপথ চারটা, তারপরে পাঁচটা। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, পর্যায় এই যদি আমরা একটাই পর্যায়ে থাকি তাহলে উপর থেকে নিচে গেলে কক্ষপথের সংখ্যা বাড়বে, কিন্তু লাস্টে ইলেকট্রন কিন্তু একটাই থাকবে সেম। 7 নম্বরটা যদি আসি আমরা, দেখো কক্ষপথের সংখ্যা বাড়বে, এখানে প্রথমে একটা, তারপরে হচ্ছে দুটো কক্ষপথ, তারপরে এটাতে তিনটা কক্ষপথ। স্যার কক্ষপথের সংখ্যা বাড়ছে কিন্তু দেখো ইলেকট্রন 7টা করে, লাস্ট টোটালে কটা করে? 7টা করে। এই কনসেপ্টটাকে আমরা এখন মাথায় নিব। আরো দুটো দেখবো আমরা, এক সন্ধিগত মৌল, দুই অ্যাক্টিনাইজ মৌলের মধ্যে আমরা কি দেখবো, যে ইউরেনিয়ামের মৌল কোনটা। দেখো সন্ধিগত মৌল দেখতে গেলে তোমাকে 30 নাম্বার থেকে আসতে হবে। 30 থেকে 9 যোগ করলে কত? 39। তাহলে আমরা এখানে যদি দেখি যে আমাদের 30 নাম্বারটা কোথায়, দেখো ক্যালসিয়াম, যে আমাদের ক্যালসিয়াম পর্যন্ত কত নাম্বার ছিল স্যার? ক্যালসিয়াম পর্যন্ত আমাদের ছিল 20। তারপরে যদি আমরা ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম থেকে নিয়ে চলে যাই 21 থেকে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো কি? ইউরেনিয়াম অত্তর সন্ধিগত মৌল। কি পেয়ে যাবো আমরা? সন্ধিগত মৌল এইখান থেকে, স্ক্যান্ডিয়াম থেকে। দেখো Sc, এখান থেকে 9 হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? আবার বলছি আমি, 21 Sc আছে, এর সঙ্গে 9 যোগ করলে 30 হচ্ছে। তাহলে 21 থেকে 30 যাব, মানে 10 ঘর যাব, কিন্তু যোগ করলাম কত? 9। 10 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 21 থেকে নিয়ে আমি কোথায় আসলাম? একদম এর নিচ, অর্থাৎ 30 পর্যন্ত হয়ে গেল। আবার 9 গ্যাপ দাও, 39 39। 39 নম্বরে যেটা রয়েছে y, সেখান থেকে আমি আবার 9 যোগ করলে 48। আবার 9 গ্যাপ দাও, 57 থেকে নিয়ে এখানে একটা ব্রেক দিতে হবে, 72। তারপরে 72 থেকে নিয়ে 9 আমি নিব না, এখানে একটা নিয়ে 57। 72 থেকে নিয়ে কোথায় আসলাম? 80। এই যে মৌল যেটা আমি দিলাম Sc থেকে নিয়ে 80 পর্যন্ত, এই মৌলগুলোকে আমরা কি বলবো? ইউরেনিয়াম অত্তর মৌল। এবং দেখো আমাদের কাছে অ্যাক্টিনাইজ রয়েছে 90 থেকে 103 অ্যাক্টিনাইজ মৌল, তার মধ্যে 93 থেকে নিয়ে 103 যে রয়েছে তারা কি? ইউরেনিয়াম অত্তর মৌল। এই যে 11টি মৌল রয়েছে, কি বললাম? 93 থেকে নিয়ে 103, এই যে 11টি মৌল রয়েছে, এই 11টা মৌলকে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয় এবং এরা ইউরেনিয়াম এর মতো বিহেভিয়ার করে নেপচুনিয়াম থেকে নিয়ে একদম লরেন্সিয়াম পর্যন্ত। ইউরেনিয়ামের পর নেপচুনিয়াম থেকে নিয়ে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে যারা ইউরেনিয়ামের মতো বিহেভ করে। তাই ইউরেনিয়ামটা কি বোঝাচ্ছি? কিছু মৌল স্বতঃস্ফূর্ত গতিতে, নিজস্ব ভাবে অবিরাম গতিতে কি হয়? বিভাজিত হতে থাকে। মানে তাদের বডি থেকে কি হয়? পুরো এক্স রে বা গামা রে, আলফা রে, বিটা রে, বিভিন্ন রে কি হয়? বের হতে থাকে, এবং যেইগুলো কি করে হাড্ডিকে ভেদ করে যেতে পারে না, বাকি সব জিনিসকে মোটামুটি কি করে আর পার হয়ে ভেদ করে যেতে পারে। তোমাকে বোঝানোর জন্য বললাম, এই সকল রে কি হয়? নিশ্চিত হয়। সেই রেকে আমরা কি বলবো? ইউরেনিয়াম। তাহলে এই যে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম, এদেরকে বলবো আমরা ইউরেনিয়াম অত্তর মৌল। তাহলে আশা করি তোমরা মডার্ন পিরিয়ডিক টেবল এর স্ট্রাকচারটা বুঝতে পারছো। টোটাল পর্যায় 18, শ্রেণী 7। কি করে সাজালাম? কটা নাম মুখস্থ করবো? 20টা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এক্স্যাক্টলি। তারপরে আসবে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। শেষ। যদি পারো 30 নাম মুখস্থ করে নিবে। এইবার আমরা দেখব পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিক, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে 4টা জিনিস দেখবো আমরা। নাম্বার 1 দেখবো ব্যাসার্ধ। কি বললাম? নাম্বার 1 দেখবো কি আমরা? ব্যাসার্ধ। নাম্বার 2 দেখবো আয়োনাইজেশন, শক্তি এর আরেক নাম
আয়নায়ন বিভব হলো। তারপরে তৃতীয় আমরা দেখব ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাংলায় বলবো, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তারপরে আমরা 4 নম্বরে কি দেখবো, জারণ বিজারণ ক্ষমতা। জারণ বিজারণ ক্ষমতা। দেখো আমার কাছে ম্যান পাওয়ার নেই, নিজেই শর্ট করি, নিজেই ভিডিও বানাই, নিজেই এডিটিং করি, নিজে আপলোড করি, নিজে দিতে ভিডিও হতে হতে অনেক সময় কি বন্ধ হয়ে যায়, কেন মেমোরি ফুল হয়ে যায়, ব্যাটারি লো থাকে, বিভিন্ন কারণের জন্য। সেটা একবার আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এবার প্রথমে আমরা দেখবো কি ব্যাসার্ধ। দেখো বুঝবে, একটা শ্রেণী বরাবর যখন গেলাম হাইড্রোজেন থেকে হিলিয়াম অথবা লিথিয়াম থেকে নিয়ে সোডিয়াম, একটা শ্রেণী বরাবর যখন গেলাম কক্ষপথ কিন্তু এখানেও দুইটাই কক্ষপথ এবং এখানেও কিন্তু দুটাই কক্ষপথ। কক্ষপথের কিন্তু কোনো কম বেশ হয়নি স্যার, তাহলে কম বেশটা হলো কি ইলেকট্রন। যখন এই পাশ থেকে আমি যত এই পাশে যাচ্ছি, যেমন বেরিলিয়াম 4 নম্বরে আছে, প্রথমে দুইটা তারপরে আবার দুটা। দেখো প্রথমে দুইটা একটা, দুইটা দুইটা, বোরন 2 3, 5 নম্বরে আছে কার্বন 2 4। বুঝলে কি বললাম, বোরন প্রথমে দুটা ইলেকট্রন তারপরে তিনটা, কার্বন প্রথমে দুটা ইলেকট্রন তারপরে চারটা। স্যার তাহলে হচ্ছেটা কি, অরবিটাল স্যার দুটাই আছে কিন্তু কক্ষপথ কি হচ্ছে বেশি হচ্ছে। কক্ষপথ সংখ্যা কি হচ্ছে, সরি কক্ষপথ অরবিটাল একই জিনিস, অরবিটাল বা কক্ষপথ কি হচ্ছে সেম কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ছে। এবার দেখো দড়ি টানাটানি খেলায় এই পাশে একজন এই পাশে একজন, যেই বল দিয়ে একে অপরকে কি করছে টানছে, বুঝলে। যদি ওপাশে দুজন দুজন থাকে ফোর্স কি হবে বেশি হবে, তিনজন তিনজন ফোর্স কি হবে বেশি হবে, চারজন চারজন ফোর্স আরো বেশি হবে। তার মানে স্যার এখানে ছিল প্রথমে তিনটা ইলেকট্রন, ভালো করে শুনবে, 2 আর 1, তার মানে বাইরের কক্ষে একটা, বাইরের কক্ষে দুটা বাড়ছে, বাইরের কক্ষে তিনটা, বাইরের কক্ষে চারটা। যখন এখানে তিনটা ইলেকট্রন 2 আর 1 3, প্রোটন 3, ইলেকট্রন 2 আর 2 4, প্রোটনের ভিতরে 4, ইলেকট্রন 2 আর 3 5, প্রোটনের ভিতরে 5, ইলেকট্রন 2 আর 4 6, প্রোটনের ভিতরে 6। তো যত ওইদিকে তার আকর্ষণ ফোর্স বাড়ছে, আকর্ষণ ফোর্স যত বাড়বে, যত কক্ষপথের সঙ্গে ভিতরে নিউক্লিয়াস অ্যাট্রাকশন বাড়বে, তত বেশি কি হবে ছোট হবে। যত ছোট হবে ব্যাসার্ধ কি হবে কমবে, ক্ষেত্রফল কি হবে কমবে, আয়তন কি হবে কমবে। তার মানে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব, সো আমি লিখলাম লেফট টু রাইট, যত লেফট টু রাইট যাব, এটা রাইট হ্যাঁ আরআই জিএসটি, যত লেফট টু রাইট যাব ব্যাসার্ধ কি হবে ডাউন মানে কমবে, শেষ। কিন্তু যখন আমরা উপর থেকে নিচে যাব, দেখো এখানে লাস্ট অরবিটালে একটা ইলেকট্রন, এইখানেও লাস্ট অরবিটালে একটা ইলেকট্রন, কিন্তু সমস্যাটা কি দেখো এখানে কক্ষপথ একটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, বোঝা গেল। তার মানে তোমার যতটা কক্ষপথের রেডিয়াস ছিল আরেকটা কক্ষপথ কি হলো বেড়ে গেল, আরো একটা কক্ষপথ কি হলো বেড়ে গেল, যত নিচের দিকে আসবে তোমার কক্ষপথ কি হবে বাড়বে। হ্যাঁ ইলেকট্রন সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু কক্ষপথ তো আরো দূরে চলে গেল, তাই না। যেমন সূর্যের চারিদিকে কি হচ্ছে, বুধ শুক্র পৃথিবী, তো যত দূরের দিকে যাবো কক্ষপথের রেডিয়াস কি হচ্ছে বেড়ে যাচ্ছে। তার মানে যত উপর থেকে নিচের দিকে আসবো আমরা কি হবে কক্ষপথের ব্যাসার্ধ বাড়বে, ক্ষেত্রফল বাড়বে, আয়তন বাড়বে, বোঝা গেল। সো আমি লিখলাম ইউ আপ টু ডাউন, কি হবে এটা বৃদ্ধি পাবে, শেষ। বাকি যে আছে আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন বিভব, তড়িৎ ঋণাত্মকতা এবং জারণ, এরা সবাই কি হবে লেফট টু রাইট যখন যাবে তখন বাড়বে, আপ এন্ড ডাউন যখন যাবে কমবে। বিজারণটা কার মতো ব্যবহার করবে, ব্যাসার্ধের মতো। সো আমি ব্যাসার্ধ কি বল, ব্যাসার্ধ আর বিজারণ কি হবে, বাদিক থেকে যখন ডান দিকে যাবে আকর্ষণ বাড়বে, ব্যাসার্ধ ছোট হবে, আয়তন ছোট, ক্লিয়ার। উপর থেকে নিচে গেলে কি হবে কক্ষপথ সংখ্যা বাড়বে, ব্যাসার্ধ বড় হবে। কিন্তু আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন বিভব, তড়িৎ ঋণাত্মকতা এবং জারণ, এরা বাদিক থেকে ডান দিকে গেলে কি হবে বাড়বে এবং উপর থেকে নিচে আসলে কি হবে কমবে। এবার প্রশ্ন স্যার আয়নাইজেশন শক্তি কাকে বলা হয়, দেখো
তুমি এখান থেকে টক করে একটা ইলেকট্রন বের করে নিলে, শক্তি দিতে কম প্রয়োগ, তোমাকে শক্তি কম প্রয়োগ করতে হলো। এখান থেকে যখন বের করবে না, ভেতরে অ্যাট্রাকশনটা বেশি, কেন দুটো ইলেকট্রন চলে আসছে এর তুলনায়, দুটো ইলেকট্রন বাইরে, টোটাল 2 আর 2 4, ভেতরে 4টা প্রোটন। অ্যাট্রাকশন, প্রোটনের সঙ্গে অ্যাট্রাকশন কি বেশি, তোমাকে একটু বেশি শক্তি দিয়ে দুটো ইলেকট্রনকে বের করতে হবে। কিন্তু যখন তুমি এখানটায় আসবে না, 3টা আরো বেশি শক্তি লাগবে, এখানে আসবে 4টা, আরো বেশি শক্তির প্রয়োজন হবে। যখন তুমি লাস্টে যাবে নিয়নে, দেখো ওর তো ফুলফিল 8টা হয়ে আছে, অষ্টক সূত্র মেনে চলছে। অষ্টক সূত্র মানে সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে হবে, ক্লিয়ার? এর নিয়ম বলে, দেখ ভাই আমার কিন্তু কক্ষপথ ফুলফিল, তুই আমাকে ছুঁতে আসবি না, আমার কাছ থেকে যখন তুই ইলেকট্রন বের করতে আসবি না, এমন মারবো না তুই সব কটা থেকে ইলেকট্রন বের করা ভুলে যাবি। নিয়নের থেকে যখন ইলেকট্রন বের করতে যাবে এরকমও হবে যে ও ইলেকট্রন বের করা ভুলে যাবে, তার মানে বাদিক থেকে যখন ডান দিকে যাবে ইলেকট্রন বের করা অনেক কঠিন। এই যে কঠিন অর্থাৎ বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে, তাহলে বাদিক থেকে ডান দিকে যে শক্তির পরিমাণটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাকে আমরা কি বলবো, আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইন বিভব। এবং ইংলিশে কি বলে, কিছুই না, তুমি বলবে আয়োনাইজেশন এনার্জি, শেষ। শক্তির ইংলিশ খালি অ্যাড করবে কি, এনার্জি অর পোটেনশিয়াল এনার্জি, শেষ। এবার আসি আমরা তড়িৎ ঋণাত্মকতা। দেখো সমযোজী মৌল কাকে বলে, একটা মৌল আর একটা মৌলের সঙ্গে রিঅ্যাকশন করবে, সমযোজী। H2O জল, সমযোজী। সোডিয়াম ক্লোরাইড NaCl খাদ্য লবণ, এটা কি সমযোজী মৌল। যদি আমি সোডিয়াম ক্লোরাইডকে ধরি, সোডিয়াম এখানে রয়েছে এবং ক্লোরিন এখানে রয়েছে, হলো। সোডিয়াম বলবে আমার একটা নিয়ে নে, বেকার, এই একটার জন্য আমি ফুলফিল হতে পারতেছি না, তুই একটা নিয়ে নিবি না। ক্লোরিনকে বললো, ক্লোরিন তুই আমার থেকে একটা ইলেকট্রন নিয়ে নে, আমার কমপ্লিট ফুলফিল হয়ে যাবে, এই একটা ডিস্টার্ব করছে। ক্লোরিন দেখলো দিমাগ খাটায়, হ্যাঁ আমার তো 7টা, তাহলে একটা কাজ করি, সোডিয়াম বলি দে আমাকে একটা ইলেকট্রন দিয়ে দে। সোডিয়াম কি করলো, তার 2 8 1 এই একটা কি করবে, ইলেকট্রন দিয়ে দিল। কাকে দিয়ে দিল, ক্লোরিন। কত ছিল, 2 8 7। ক্লোরিন কি করলো, একটা ইলেকট্রন নিয়ে 8টা ফুলফিল, আর সোডিয়াম কি করলো, এই একটা বের করে দিয়ে নিজেও ফুলফিল হয়ে গেল। তাহলে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন বের করে দিল, নিজের বডি থেকে ইলেকট্রন দিয়ে দিল। তাহলে ইলেকট্রন স্যার প্রথমে ছিল এর 11, ইলেকট্রন ছিল 11, প্রোটনও ছিল 11, এর ইলেকট্রন এবং প্রোটন ছিল কত করে, 17। সোডিয়াম যখন একটা দিয়ে দিল, এর ইলেকট্রন কত হয়ে গেল, 10। ভালো করে শুনবে, ইলেকট্রন হইল 10, কিন্তু প্রোটন তো 11ই আছে। ইলেকট্রন 10 হয়ে গেল, একটা কমে গেল, প্রোটন কিন্তু সেম 11ই আছে। তাহলে এর ক্যারেক্টার কি হয়ে গেল, পজিটিভ। আর এ কত ছিল, ইলেকট্রন 17, প্রোটন কত ছিল, 17, কিন্তু ইলেকট্রন একটা নিয়ে নিল, তাহলে ইলেকট্রন কত হয়ে গেল, এর 18। কত হয়ে গেল, ইলেকট্রন 18। তাহলে এই কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তাহলে সোডিয়াম ইলেকট্রন ছাড়লো, ক্লোরিন ইলেকট্রন নিল। এরকম বন্ডিং কে বলি কি আমরা, সমযোজী। যে ইলেকট্রন ছাড়ে দিল অন্য কাউকে, যা হাঁটা, সে কি বিজারক, ক্লিয়ার? আর যে নিল সে কি জারক। বুঝতে পারছো কি বললাম? তাহলে কে নিল, ক্লোরিন। কি জারক, ক্লোরিন বলবে আমাকে একটা ইলেকট্রন দিয়ে দে, ফটাফট দিয়ে দে, একটাই তো লাগবে আমার না, জারক। তারপরে দেখো তুমি যদি সালফারকে দাও 2টো লাগবে, ফসফরাসকে দিলেও 3টা লাগবে। তাহলে যত বাদিক থেকে আমি ডান দিকে যাব, জারণ ক্ষমতা, দেখো জারক বিজারক আলাদা আর জারণ বিজারণ আলাদা, ঠিক আছে? যত বাদিক থেকে ডান দিকে যাব, জারণ ক্ষমতা কি হবে, বাড়বে। কেন, ইলেকট্রন এ নিবে একটা, এ নিবে 2টা, এ নিবে 3টা। যদি আমরা এই পাশ থেকে যাই, এ তো নিবেই না, এ তো ইলেকট্রন নিবে না, বরং কি করবে, ছেড়ে দিবে। তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন যদি ছেড়ে দেয় আমরা কি বলবো, বিজারণ, ইলেকট্রন ছাড়বে, ক্লিয়ার? এইদিকে ম্যাগনেসিয়াম 2টা ছাড়বে, বিজারণ। করতে করতে যখন এইদিকে যাব না, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে জারণ। তো বাদিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়বে, উপর থেকে নিচে আসলে জারণ ক্ষমতা কমবে। বাদিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কমবে, উপর থেকে নিচে নামলে বিজারণ ক্ষমতা বাড়বে। বোঝা গেল কি বললাম? সো আমাদের এই চ্যাপ্টার অর্থাৎ 8.1 এ এতটুকু ছিল। ফার্স্ট মেন্ডেলিভ
তারপরে মডার্ন পিরিয়ডিক টেবিল, তারপরে তার মধ্যে টোটাল পর্যায় এবং শ্রেণী, তারপরে আমরা অ্যাটমিক স্ট্রাকচার দেখলাম, তারপরে দেখলাম কক্ষপথের সংখ্যা, কি করে ইলেকট্রনগুলি ডিস্ট্রিবিউশন হয়, তারপরে আমরা আধুনিক পর্যায় সারণী 1 থেকে নিয়ে 18 টোটাল পর্যায় এবং 7টা আমরা দেখলাম শ্রেণী, কি করে তার মধ্যে ইলেকট্রন বা অ্যাটমগুলি থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। যখন এখান থেকে যাবে তখন 3b থেকে স্টার্ট হওয়া শুরু করে দেবে। তারপরে দেখলাম আমরা ব্যাসার্ধ কি করে বাদিক থেকে ডান দিকে গেলে ছোট হতে থাকে এবং আয়নায়ন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জ্বালন বাদিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো এক্সামে কি বলবে? এক্সামে বলবে ব্যাসার্ধের অর্ডার সাজাও ক্রমবর্ধমান, মানে বড় থেকে ছোট। স্যার লিথিয়ামের সব থেকে বড়, ভালো করে শুনবে। ক্রম যদি বলে তোমাকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট বুঝে নিতে হবে তোমাকে। তোমাকে বললো কি ছোট থেকে বড় না, বড় থেকে ছোট। স্যার লিথিয়ামের তো বড়, তো লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম, গ্রেটার দেন বোরন, গ্রেটার দেন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। কি হিসেবে সাজালাম? ব্যাসার্ধ। বড় থেকে ছোট মানে কি হয়ে গেল? এটা অধক্রম। শেষ। মানের বা ব্যাসার্ধের অধক্রম অনুযায়ী আমরা সাজালাম, হয়ে গেল। স্যার এই পাশ থেকে ও পাশে গেলে ব্যাসার্ধ কি হচ্ছে? কমছে। কিন্তু উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ কি হচ্ছে? বাড়ছে। তাহলে স্যার এই অর্ডারে যদি আমরা লিখি, দেখো লিথিয়াম এর থেকে এটা বেশি, এই দিকে ঘুরে যাবে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজনিয়াম, দেন ফ্রান্সিয়াম। বোঝা গেল কি বললাম? সো বাদিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ ছোট, আর উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বড়। কিন্তু দেখো এই পার্টটা কি হয়ে গেল? ছোট থেকে বড় হয়ে গেল। এটা কিন্তু মানের ঊর্ধ্বক্রম হয়ে গেল, তাই কি না? ঊর্ধ্বক্রম। ঠিক আছে। সো আমরা দেখলাম তোমাকে শুধুমাত্র ব্যাসার্ধ দিয়ে যে দিবে তা নয়, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ দিয়েও বলতে পারে যে বড় থেকে ছোট বা বেশি থেকে কম, কম থেকে বেশি হিসেবে সাজাও। তোমাকে সিরিজ দিয়ে দিবে, কয়েকটা মৌল তোমাকে দিয়ে দিবে। তার জন্য দেখো মাধ্যমিকের পার্সপেক্টিভের দিক থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড শেষ। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু শেষ। নিষ্ক্রিয় মৌল, হ্যালোজেন মৌল শেষ। সন্ধিগত মৌল চাইলে এই 30 থেকে নিয়ে টোটাল তোমার 21 থেকে 80 পর্যন্ত দেখে নিতে পারো, যেগুলো নাম বলেছে। বোঝা গেল? আর আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকমের সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ডেতে ফিজিক্যাল সায়েন্সের যে প্লেলিস্ট আছে সেখানে 8.2 সমযোজী বন্ধন এবং তড়িৎযোজী বন্ধন বোঝাবো। আজকের মতো এতটুকু। জয় হিন্দ।